গল্পকরণে আপনারা শুনছেন পিনাকি ভট্টাচার্যের লেখা স্বাধীনতা উত্তর বাংলাদেশ। আজকে ১১তম পর্ব। ২ ৭৫ সালের ২৬শে মার্চ এক ভাষণে বাকশাল করার পেছনে শেখ মুজিব তার ৪টি লক্ষ্য ছিল বলে প্রকাশ্যে জানিয়েছিলেন। এগুলো হল দুর্নীতি দমন, উৎপাদন বৃদ্ধি, জন্ম নিয়ন্ত্রণ এবং জাতীয় ঐক্য রচনা। তিনি ব্যাখ্যা করে বলেন যে উৎপাদন বৃদ্ধির জন্য প্রতিটি গ্রামে কোঅপারেটিভ গড়তে হবে। জমি রাষ্ট্রায়ত্ত করা না হলেও ফসল পাবে সবাই। আর জাতীয় ঐক্য গড়ার জন্য দেশে একটিমাত্র দল থাকবে। তার ভাষায় তিনি চান শোষিতদের গণতন্ত্র। বোঝা যায় তিনি বাকশাল গঠন করেছিলেন সোভিয়েতের আদর্শে। পার্থক্য এই যে কমিউন না করে তিনি কোঅপারেটিভ গড়ার কথা বলেছিলেন। জমির মালিকানা যেখানে ব্যক্তিগত। যারা দলীয় রাজনীতি করতেন না তেমন বুদ্ধিজীবীদের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাকশালে যোগদানের জন্য কেবল উৎসাহিত নয়, রীতিমতো ভয়ভীতি দেখানোর ঘটনাও ঘটে। অবিশ্বাস্য হলেও সত্য যে বাকশালে যোগ দেওয়ার জন্য সেনাবাহিনীর সদস্যদেরও উৎসাহিত করা হয়। বাকশাল সরকারের প্রধানমন্ত্রী মনসুর আলী এক সেনা সমাবেশে বলেন যে দেশে দ্বিতীয় বিপ্লব সফল করার জন্য বাকশালে যোগ দিয়ে সেনাবাহিনীকেও সহযোগিতা করতে হবে। শেখ মুজিবুরের নিজের দলের বেশিরভাগ নেতা বাকশাল সমর্থন করেননি। শেখ মুজিব নিহত হবার 7 দিন আগে সংসদ সদস্যদের মতামত জানার জন্য যে গোপন ব্যালট করেছিলেন তাতে ৩০৭ জন সাংসদের মধ্যে বাকশাল পদ্ধতিকে সমর্থন করেছিলেন মাত্র ১১৭ জন। স্বাধীন সংবাদ মাধ্যমের অভাবে সেই সময় সকল প্রতিবাদ প্রকাশ পাচ্ছিল গুপ্ত হত্যা এবং বোমাবাজির মাধ্যমে। ফেব্রুয়ারি মাস থেকে আরম্ভ করে মে মাস পর্যন্ত কয়েকজন সংসদ সদস্য সহ বাকশালের বহু স্থানীয় নেতা নিহত হন যশোর, নেত্রকোনা, ফরিদপুর, ঝিনাইদহ, গাইবান্ধা, টাঙ্গাইল ও টুঙ্গিপাড়া সহ দেশের বিভিন্ন অঞ্চলে। অথচ এমন সব অরাজকতাকেই বাকশাল প্রবর্তনের কারণ হিসেবে শাসক দলের পক্ষ থেকে উল্লেখ করা হয়। বাকশালের সার কথা ছিল এই যে দেশে একটিমাত্র রাজনৈতিক দল থাকবে, তার নাম হবে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, সংক্ষেপে বাকশাল। বলতে গেলে বাকশাল ছিল আওয়ামী লীগের এই পরিবর্তিত রূপ ও নাম। যদিও এই দলের সিপিবি ও ন্যাপ মোহাম্মদ যোগ দিয়েছিল, কিন্তু কার্যনির্বাহী কমিটিতে আওয়ামী লীগ ছাড়া আর কোনো দলের প্রতিনিধি ছিল না। নতুন দলটির প্রতীক ছিল আওয়ামী লীগের এই প্রতীক নৌকা। ১১৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে অপর দলটির প্রতিনিধি ছিল অতি নগণ্য। যেমন সিপিবির ছিলেন মাত্র একজন, মোহাম্মদ ফরহাদ, তাও তিনি ছিলেন ৭৭ নম্বর সদস্য। এই একটিমাত্র দলে চেয়ারম্যানই হবেন সর্বময় ক্ষমতার অধিকারী, যদিও ওই চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হবেন তার কোনো বিধান করা হয়নি। অর্থাৎ শেখ মুজিব নিজেই হবেন নতুন দলের চেয়ারম্যান। এটা এত বেশি স্বাভাবিক হিসেবে ধরে নেওয়া যায় যে তার জন্য কোনো নির্বাচনী প্রক্রিয়ার উল্লেখ করারও প্রয়োজন বোধ করেননি নতুন দলের উদ্যোক্তারা। চেয়ারম্যানের পর সবচেয়ে ক্ষমতা সম্পন্ন কাঠামো হল একক দলটির কার্যনির্বাহী কমিটি, সাধারণ সম্পাদক সহ যার 15 জন সদস্যের সকলকেই চেয়ারম্যানই মনোনীত করবেন। একক এই দলে শ্রমিক, কৃষক, ছাত্র, মহিলা ও যুব বিষয়ে অঙ্গ সংগঠন থাকবে। তার বাইরে দেশে আর কোনো শ্রমিক, কৃষক, ছাত্র, মহিলা ও যুব বিষয় সংগঠন থাকতে পারবে না। পার্লামেন্ট নির্বাচনে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে তাকে চেয়ারম্যানের অর্থাৎ শেখ মুজিবুর রহমানের অনুমতি নিতে হবে। চেয়ারম্যান ইচ্ছে করলে গণতন্ত্র পাল্টাতে পারবেন এবং চেয়ারম্যানই গণতন্ত্রের একমাত্র ব্যাখ্যা দানকারী হবেন। বাকশাল ব্যবস্থায় জেলার মূল প্রশাসক হিসেবে যেসব গভর্নর নিয়োগ পাবেন তারাও হবেন প্রেসিডেন্ট হিসেবে শেখ মুজিবুর রহমানের মনোনীত। শেখ মুজিব একটিমাত্র সংসদীয় আসন থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য ছিলেন মাত্র। সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থার বিধান অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের সমর্থন লাভ করায় তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব ও ক্ষমতা লাভ করেন। এই ব্যবস্থায় প্রধানমন্ত্রী রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী ক্ষমতার অধিকারী। কিন্তু ৭৫-এর ২৫ জানুয়ারি সংবিধানের ৪র্থ সংশোধনীর মাধ্যমে যে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হলো তাতে সংসদীয় পদ্ধতির অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রীর পরিবর্তে রাষ্ট্রপতির হাতে নির্বাহী সমস্ত ক্ষমতা ও আইন এবং বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণের দায়িত্বভার অর্পণ করা হলো। ৪র্থ সংশোধনীর মাধ্যমে এই একদলীয় নয়া পদ্ধতিতেও বিধান করা হয়েছিল যে
জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। কিন্তু 25 জানুয়ারি চতুর্থ সংশোধনীর বিল পাশ হবার কিছুক্ষণের মধ্যেই শেখ মুজিব স্পিকারের কাছে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। এভাবে নতুন বিধানে নির্দেশিত জনগণের প্রত্যক্ষ ভোটের ব্যবস্থাও অগ্রাহ্য করা হল। শুধুমাত্র একটি বিলের মধ্য দিয়ে শেখ মুজিব নতুন ব্যবস্থায় রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী হলেন। সমুদয় রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ আসনে আরোহণ করলেন। চতুর্থ সংশোধনীর এই বিধান একই সাথে পাশ ও প্রবর্তন করা হয়েছিল এবং ওই সময় বহাল রাষ্ট্রপতির অনুমোদন নেওয়া হয়নি, যা ছিল সংবিধানের অপরিহার্য নির্দেশ। কেননা চতুর্থ সংশোধনী পাশ হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যমান বা বহাল রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহকে পদচ্যুত ঘোষণা করা হয়েছিল। এতে বলা হলো, এই বিধান জারির পর থেকে শেখ মুজিব বাংলাদেশের রাষ্ট্রপতি পদে বহাল থাকবেন, যেন তিনি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। আরও বলা হলো, ধরে নিতে হবে যে তিনি রাষ্ট্রপতি পদে ভোটে নির্বাচিত হয়েছেন। জাতীয় দল সৃষ্টির মধ্য দিয়ে কেবল যে দেশের অন্য সকল রাজনৈতিক দল ও সংগঠন বিলুপ্ত করা হলো তাই নয়, দুই যুগের পুরনো আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন করে দেওয়া হয়। কেবল আওয়ামী লীগের বিলুপ্তি নয়, এ সময় সংসদীয় গণতন্ত্রের অবসান ঘটানো হয় এবং সংবিধানের মৌলিক চরিত্রও পাল্টে ফেলা হয়। পাকিস্তান রাষ্ট্র স্বৈরাচারী রূপ পরিগ্রহ করতে 1 দশক সময় নিলেও বাংলাদেশের স্বাধীনতার মাত্র 4 বছরের মধ্যে আনুষ্ঠানিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা এবং তা অতীতের চেয়েও নিকৃষ্ট রূপ পরিগ্রহ করায় জনগণ কেবলই নয়, তাতে খোদ মুজিব সরকারের নীতি নির্ধারক থেকে শুরু করে সমর্থক পরিমণ্ডলেও গুরুতর প্রশ্ন উঠে। বাকশাল গঠন করে যখন দুটি সরকারি আর সরকারি নিয়ন্ত্রণে নিয়ে আসা দুটি স্বাধীন সংবাদপত্র, মোট 4টি ছাড়া আর সবগুলো সংবাদপত্র বন্ধ করে দেয়া হলো, তখন এই বিষয় নিয়ে বিবিসি বাংলার বিভাগের প্রযোজক সিরাজুর রহমানের সাথে এক সাক্ষাৎকারে শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমার দেশে ফ্রি স্টাইল চলবে না। তিনি আরও বলেছিলেন যে খবরের কাগজের সংখ্যা কমিয়ে যে নিউজপ্রিন্ট বাঁচাবে তা বিদেশে বিক্রি করে সেই পয়সা দিয়ে খাদ্যশস্য কিনে তিনি দেশের গরিব মানুষকে বাঁচাবেন। ততদিনে কিন্তু 1974-এর দুর্ভিক্ষ, যাতে 30,000 লোক মারা যাবার কথা সরকারিভাবে স্বীকার করা হয়েছিল, পার হয়ে এসেছে বাংলাদেশ। 1964 সালে পাকিস্তানের লৌহ মানব আয়ুব খানের স্বৈরতান্ত্রিক শাসনামলে শেখ মুজিব এক বিবৃতিতে বলেছিলেন, যারা গণতান্ত্রিক আদর্শ ও ব্যবস্থার বিশ্বাসী, কেবল সাময়িকভাবেই তাদের কণ্ঠরোধ করা যায়। অত্যাচার ও নিপীড়ন যদি বন্ধ না হয়, গণতন্ত্র যদি পুনরুজ্জীবিত না করা হয়, যদি কর্তৃপক্ষ গণতান্ত্রিক আন্দোলন চলতে না দেন, তাহলে তাদের জেনে রাখা উচিত তেমন পরিস্থিতিতে জনসাধারণ অগণতান্ত্রিক ব্যবস্থায় বেছে নিতে পারে। আর যদি তেমনটি ঘটে, তাহলে সেটা হবে এদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে দুর্ভাগ্যজনক অধ্যায়। অথচ দেখা গেল সারা জীবন তিনি যা যা বলেছেন, চর্চা করেছেন এবং যেসব গণতান্ত্রিক সংস্কৃতির জন্য লড়েছেন, সেগুলো প্রতিষ্ঠা করতে গিয়ে মাত্র 2-3 বছরে তিনি বিরক্ত হয়ে পড়েছেন। বাকশাল পদ্ধতিতে ভারতের সায় ছিল বলে অনুমান করা যায়, কেননা ভারতের তৎকালীন ক্ষমতাসীনরা বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের অবলুপ্তি ও বাকশাল প্রবর্তনকে অভিনন্দন জানিয়েছিলেন। 3. শেখ মুজিব তার নয়া পদ্ধতি বাস্তবায়নের লক্ষ্যে যে সকল কর্মসূচি ঘোষণা করেন সেগুলো ছিল: 1. প্রতি গ্রামে বাধ্যতামূলক বহুমুখী সমবায় সমিতি গঠন। ধাপ ভিত্তিতে 5 শালা পরিকল্পনাধীনে এর অস্তিত্ব থাকবে। 500 থেকে 1000 পরিবারের সমন্বয়ে একটি সমবায় সমিতি গঠন করা হবে। সমবায়গুলো দেশের সর্বনিম্ন অর্থনৈতিক ইউনিট হিসেবে বিবেচনা করা হবে এবং এগুলো গঠনের সাথে সাথে সকল ইউনিট পরিষদের অস্তিত্ব বিলুপ্ত হবে। ত্রাণ ও সার সামগ্রী বিতরণ এবং পূর্ত কর্মসূচি পরিচালনা সহ সরকারি সকল সাহায্যমূলক তৎপরতা এই সমবায় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পরিচালিত হবে। জমির উপর বিদ্যমান মালিকানার ব্যবস্থা অক্ষুণ্ণ রাখা হবে, তবে জমির সমস্ত উৎপাদন বিভক্ত করা হবে 3 ভাগে। এর মধ্যে 1 ভাগ থাকবে মালিকের কাছে এবং বাকি 2 ভাগ থাকবে যথাক্রমে সমবায় ও সরকারের কাছে। দেশের সকল কর্মক্ষম, বেকার এবং ভূমিহীন জনগোষ্ঠী সমবায়ের সদস্য হবে এবং তা থেকে সামান্য হিসাব ভোগ করবে। যুবগোষ্ঠী এই সমবায় পরিচালনার মুখ্য ভূমিকা গ্রহণ করবে। 2.
বাকশাল যুব সম্প্রদায়, মহিলা, শ্রমিক, কৃষক এবং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে প্রতি থানায় একটি করে প্রশাসনিক পরিষদ গঠন করা হবে। পরিষদের প্রধান হবেন একজন গভর্নর। তিনি একজন সংসদ সদস্য বা রাজনৈতিক কর্মী হবেন, এমন কোনো বাধ্যবাধকতা থাকবে না। একজন বিশ্বাসী সরকারি কর্মকর্তাকেও গভর্নর হিসেবে নিযুক্ত দেয়া হতে পারে। জেলা প্রশাসনিক পরিষদগুলোর কাজ শুরু করার 1 বছর পর এ ধরনের থানা প্রশাসনিক পরিষদ গঠনের প্রক্রিয়া শুরু করা হবে। 3. বিদ্যমান জেলাগুলো বিলুপ্ত করে প্রতিটি মহকুমাকে একটি জেলায় পরিণত করে তাকে জনগণ, বাকশাল, সংসদ সদস্য এবং সরকারি কর্মকর্তা সমন্বয়ে গঠিত নয়া প্রশাসনিক পরিষদের আওতাধীন নিয়ে আসা হবে। একজন গভর্নর এ ধরনের প্রশাসনিক পরিষদের প্রধান হিসেবে স্থানীয় প্রশাসন পরিচালনা করবেন। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, সেচ ব্যবস্থা এবং পরিবারের পরিকল্পনা থেকে শুরু করে সকল উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব প্রশাসনিক পরিষদগুলোর উপর ন্যস্ত করা হবে। জেলা প্রশাসন পরিষদের সচিব হিসেবে কাজ করবেন। জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপার সহ সরকারের সকল জেলা পর্যায়ের প্রতিষ্ঠান পরিষদের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। জেলায় নিযুক্ত সেনাবাহিনী, জাতীয় রক্ষী বাহিনী, বিডিআর, পুলিশ ইত্যাদি ফোর্স গভর্নরের নিয়ন্ত্রণে পরিচালিত হবে। অন্য কথায়, পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন, আইন শৃঙ্খলা বিধান ও দৈনন্দিন প্রশাসনের সামগ্রিক দায়িত্ব প্রশাসনিক পরিষদ এবং গভর্নরের উপর ন্যস্ত করা হবে। জেলা প্রশাসনিক পরিষদ কেন্দ্রীয় সরকারের সরাসরি নিয়ন্ত্রণে থেকে কাজ করবে। এগুলো সবই প্রশাসনিক বিকেন্দ্রীকরণের একটি পর্যায় হিসেবে গণ্য করা হবে। 4. বিচার নিষ্পত্তির প্রক্রিয়ায় ব্যাপক পরিবর্তন সাধন করা হবে এবং বিচার ব্যবস্থা এমনভাবে পুনর্বিন্যাস করা হবে যাতে করে সাধারণ লোকের পক্ষে সুবিচার প্রাপ্তি ত্বরান্বিত ও নিশ্চিত হয়। তড়িৎ ও কম খরচে সুবিধার নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি থানা পর্যায়ে আদালত ও ট্রাইব্যুনাল গঠন করা হবে। 5. রাজধানী কেন্দ্রিক প্রশাসনিক ব্যবস্থায় পরিবর্তন এনে আমলাতান্ত্রিক প্রশাসন ব্যবস্থার পরিবর্তে গণমুখী ব্যবস্থার প্রত্যাবর্তন করা হবে। সচিবালয় উঠিয়ে দিয়ে লাল ফিতার দৌরত্ব রোধ করা হবে এবং আরও অধিক সংখ্যক কর্পোরেশনকে মন্ত্রণালয়ের সরাসরি নিয়ন্ত্রণে আনা হবে। উপরোক্ত 5টি প্রধান বিষয় ছাড়াও শেখ মুজিব তার পরিবর্তিত নয়া পদ্ধতি পরিচালনার লক্ষ্যে আরও কতিপয় নীতিমালা ঘোষণা করেন। সেগুলো হল: 1. নয়া পদ্ধতি প্রতিটি পর্যায়ে জাতীয় ঐক্য স্থাপনে সহায়ক হবে। এই পদ্ধতিতে কর্মক্ষম প্রতিটি লোকের জন্য জাতীয় সংগঠনের লক্ষ্য নিয়ে কাজ করার অধিকার নিশ্চিত করা হবে। শেখ মুজিবুরের উদ্দেশ্য ছিল সেনাবাহিনী, নৌবাহিনী, রক্ষী বাহিনী, বিডিআর, পুলিশ বাহিনী, রাজনীতিবিদ নির্বিশেষে সকল পেশার লোকদের কর্মকাণ্ডের মধ্যে সমন্বয় সাধন। তিনি সমাজের চিকিৎসক, প্রকৌশল, আইনজীবী, রাজনৈতিক নেতা, সরকারি কর্মচারী, বুদ্ধিজীবী এবং অন্যান্য সকল চিন্তাধারা, সৃজন শক্তি ও বিশ্বাসের সমন্বয়ে সমাজ ও জাতি গঠনে অবদান রাখার উপযোগী দক্ষ ও অভিজ্ঞ জনগণকে নিয়ে একটা অভিন্ন মৌজা গঠনের অভিলাষী ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে কেবল একদলীয় রাজনৈতিক ব্যবস্থাধীনের সকল পর্যায় থেকে ক্যাডার সংগ্রহ করেই এ ধরনের মৌজা গঠন করা সম্ভব। 2. প্রস্তাবিত নয়া পদ্ধতিতে সেনাবাহিনীকে গণবাহিনীতে রূপান্তরের অভিলাষ ব্যক্ত করা হয়েছিল। কারো বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই বাহিনী গঠন করার ইচ্ছে ছিল না। দেশের প্রতিরক্ষা এবং জাতি গঠন প্রক্রিয়ায় গণবাহিনীকে নিয়োজিত রাখাই ছিল এই ব্যবস্থার মূল লক্ষ্য। 3. গ্রাম পর্যায় থেকে শুরু করে সুনির্দিষ্ট সামাজিক ও অর্থনৈতিক উদ্দেশ্য প্রণোদিত জনস্বার্থের অনুকূল রাজনৈতিক সংগঠন গড়ে তোলা ছিল নব উদ্ভাবিত প্রক্রিয়ার উদ্দেশ্য। 4. সমন্বিত উদ্যোগে অধিকতর পরিশ্রমে খেতে খামারে কলকারখানায় উৎপাদন বহুগুণে বৃদ্ধি করে অভ্যন্তরীণ সম্পদের পরিমাণ বাড়ানো হবে। 5. সম্পূর্ণ নতুন ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হবে। 6. সমাজ থেকে দুর্নীতির মূলোচ্ছেদ করা হবে। বিদ্যমান শাসন ব্যবস্থা দুর্নীতিতে নিমগ্ন এবং সেজন্য দুর্নীতি অপসারণের লক্ষ্যে প্রথম কাজ হবে বিদ্যমান প্রশাসন পদ্ধতি রূপান্তর সাধন। জনগণ, রাজনৈতিক নেতা এবং নবনিযুক্ত গভর্নরদের প্রতিটি পর্যায়ে সততা, নিষ্ঠা ও দুর্নীতিহীনতার ব্যক্তিগত দৃষ্টান্ত প্রতিষ্ঠা করতে হবে। ঘুষ গ্রহণকারী এবং আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন জীবনযাপনকারী লোকদের সামাজিকভাবে বয়কট করা হবে। দুর্নীতির বিরুদ্ধে দেশের সকল জনগোষ্ঠীকে সক্রিয় করে তোলা হবে, কারণ কেবল দুর্নীতি রোধ করা গেলেই 30% সমস্যার সমাধান হবে।
7. সকল পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বয়ংক্রিয়ভাবে বাকশালের সদস্য বলে বিবেচিত হবেন। নির্বাহী, কেন্দ্রীয়, জেলা ও অন্যান্য পর্যায়ের আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর সদস্যদের বাছাই না করেই বাকশালে অন্তর্ভুক্ত করা হবে। তবে বাকশালের সদস্য না হলে কেউ সরকারের কোনো দায়িত্বে সমাসীন থাকতে পারবেন না। 8. দ্বিতীয় বিপ্লবের মাধ্যমেই সরকারের সমস্ত কর্মসূচি শেষ হয়ে যাবে না। উৎপাদন বৃদ্ধি, পরিবার পরিকল্পনা বাস্তবায়ন, দুর্নীতির বিরুদ্ধে জেহাদ এবং জাতীয় ঐক্য স্থাপনের এটি হবে কেবল প্রাথমিক একটি পর্যায়। এর মূল উদ্দেশ্য হল শোষণ, নির্যাতন, দুর্নীতি ও অবিচারমুক্ত সমাজ ব্যবস্থার প্রবর্তন করে স্বাধীনতার মূল লক্ষ্যের বাস্তবায়ন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পরিচিতি নিশ্চিত করা। বাংলাদেশে কেবল বাংলাদেশের ধরনের সমাজতন্ত্রই প্রবর্তিত হবে এবং বাইরে থেকে ধার করা পদ্ধতি এখানে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। প্রতিষ্ঠিত করতে হবে বাংলাদেশের নিজস্ব ভাবমূর্তি। 9. স্বাধীনতা বিরোধী এবং পাকিস্তানের সহযোগী হিসেবে ধ্বংসাত্মক তৎপরতায় লিপ্ত জনগোষ্ঠীকে কঠোরভাবে দমন করা হবে। ক্ষমা ঘোষণার সুযোগ গ্রহণ করেও কোনো কোনো গোষ্ঠী বাংলাদেশকে একটি প্রদেশ হিসেবে রূপান্তরের প্রচেষ্টা চালাচ্ছে। এই গোষ্ঠীকে তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগের স্বীকৃতি দেওয়া হবে না। 10. শ্রমিক, মালিক এবং সরকারি শ্রম বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জাতীয় শিল্পনীতি প্রণয়ন করে শিল্প প্রতিষ্ঠানগুলো পরিচালনার ব্যবস্থা নেওয়া হবে। আগে বলা হয়েছে যে পূর্ব প্রস্তুতি ছাড়াই শেখ মুজিব তার এই কর্মসূচি ঘোষণা করেন, যার ফলে ক্ষেত্রবিশেষে তার বক্তব্য ছিল খাপছাড়া এবং অসংলগ্ন। 4. মুজিবের এই উল্টো যাত্রায় তার আশেপাশের গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা খুব অল্প সহকর্মী সেদিন স্বচ্ছ ও স্পষ্টভাবে বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। 292 জন সরকারি দলের সংসদ সদস্যদের মধ্যে কেবল জেনারেল এম.এ.জি. উসমানী ও ব্যারিস্টার মইনুল হোসেন চতুর্থ সংসদে মেনে নিতে না পেরে সংসদ সদস্য পদ ছেড়ে দেন। এছাড়া আওয়ামী লীগের দলীয় কসবার এমপি অ্যাডভোকেট সিরাজুল হকও এ সময় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় সরকারের গণতন্ত্র বিরোধী কাজে সমালোচনা করে বক্তব্য রেখেছিলেন। সংসদে সংবিধানের চতুর্থ সংশোধনী বিল উত্থাপনের আগে 18 জানুয়ারি আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সর্বশেষ যে বৈঠক হয়, সেখানে সম্ভাব্য সংশোধনী প্রস্তাবের বিরোধিতা করে জেনারেল উসমানী বলেছিলেন, আমরা আয়ুব খানকে দেখেছি, আমরা ইয়াহিয়া খানকে দেখেছি, আমরা শেখ মুজিবুর রহমানকে শেখ মুজিব রহমান খান হিসেবে দেখতে চাই না। ওসমানী বা মইনুল হোসেন বা সিরাজুল হকদের এইরূপ বিরোধী অবস্থানের কারণে তাদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক কোনো আচরণ করা হয়েছে বলে জানা যায়নি। সেই সভায় জেনারেল ওসমানী, মইনুল হোসেন ছাড়াও নূরে আলম সিদ্দিকী অত্যন্ত যুক্তিপূর্ণ জোরালো বক্তব্যের মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থার তীব্র প্রতিবাদ করলেন। যারা এর পক্ষে বলেন, তাদের যুক্তির চেয়ে আবেগই বেশি ছিল। বেশিরভাগ পক্ষের বক্তব্যই ছিল এমন, বঙ্গবন্ধু আপনি যাই করেন সেটাই ভালো, যে সিদ্ধান্ত নেবেন সেটাই সঠিক এবং যা বলেন সেটাই শেষ কথা। সংসদীয় দলের সেই সভায় শেখ মুজিব সংসদ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তাদের কঠোর ভাষায় তিরস্কার করেন। সংসদ সদস্যদের ঢালাওভাবে দুর্নীতিবাজ বলেন। তরুণ এমপি ব্যারিস্টার মইনুল হোসেন এর প্রতিবাদে বলেন, আমাদের সবাইকে চোর না বলে যারা চুরি করেছে, যাদের বিরুদ্ধে প্রমাণ আছে, তাদের বিচার করলেই তো হয়। এমন সময় পেছন থেকে একজন চেয়ার তুলে মইনুল হোসেনকে আঘাত করতে যায়। শেখ মুজিব চিৎকার করে উদ্যত ব্যক্তিকে থামতে বললেন। সংসদীয় দলের বৈঠকের শেষ দিন 21 জানুয়ারি মিজানুর রহমান চৌধুরীর বক্তৃতা হবার কথা ছিল। সেদিন তিনি বেশ সেজেগুজে স্যুট পরে গিয়েছিলেন। সভার কাজ শুরু হবার পর সৈয়দ নজরুল ইসলাম আলোচনার সূত্রপাত করলেন। তিনি বললেন, বঙ্গবন্ধু, আপনি সরকার পদ্ধতি সম্পর্কে যে সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছেন, সেটা আসলে কি এবং কেন এই সিদ্ধান্ত নিচ্ছেন তা বুঝিয়ে বলুন। আপনি যা বলবেন তাই গৃহীত হবে এবং পরে তা আইনে পরিণত করা হবে। বঙ্গবন্ধু বলেন, তিনি সংসদীয় পদ্ধতির সরকারের পরিবর্তে প্রেসিডেন্ট পদ্ধতির শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চান। বহুদলীয় গণতন্ত্রের পরিবর্তে একদলীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করতে আগ্রহী। এ প্রসঙ্গে শেখ মুজিব আরও বলেন, তিনি কোনো কিছু চাপিয়ে দিতে চান না। উপস্থিত সংসদ সদস্যগণ আলোচনার মাধ্যমে যা স্থির করবেন সেটাই তিনি গ্রহণ করবেন। শেখ মুজিব সংক্ষিপ্ত বক্তৃতা দিয়ে এর উপর আলোচনা করার আহ্বান জানান। মিজানুর রহমান চৌধুরী আলোচনায় অংশগ্রহণ করার জন্য দাঁড়ান।
তার সামনে শেখ মুজিব ও 4 সিনিয়র নেতা উপস্থিত। কথা শুরু করার ক্ষণেই শেখ মুজিব আকস্মিকভাবে দাঁড়িয়ে আহ্বান জানালেন, যারা আমার বক্তব্য সমর্থন করো তারা হাত ওঠাও। পলকের মধ্যে সভাস্থলে হাত উঠে গেল। আড়ালে 2-4টা হাত না তুলেও এমনভাবে বসেছিল যাতে তারা বঙ্গবন্ধুর দৃষ্টির আড়ালে থাকতে পারেন। সে সময় জেনারেল ওসমানী ও মইনুল হোসেন সভাস্থলে উপস্থিত ছিলেন না। সম্ভবত নূরে আলম সিদ্দিকীও অনুপস্থিত ছিলেন। মিজানুর রহমান চৌধুরীর বক্তৃতার জন্য দাঁড়িয়ে আছেন, ওদিকে হাত উঠানো হয়ে গেল। তখন শেখ মুজিব খুব উচ্চস্বরে মিজানুর রহমান চৌধুরীকে বললেন, বসো বসো। অগত্যা তিনি বসে পড়লেন। তিনি ইঙ্গিতে মিজান সাহেবকে হাত তুলতে নির্দেশ দিলেন। মিজান সাহেব মাথা নেড়ে হাত তুলতে অস্বীকার করলেন। তারপর ক্যাপ্টেন মনসুর আলী একদিন মিজানুর রহমান চৌধুরীকে নিয়ে গেলেন শেখ মুজিবুর রহমানের কাছে। ক্যাপ্টেন মনসুর আলী গুমুট ভাব কাটানোর জন্য বলেন, মিজান, তুমি একটা চুটকি বলো। নেতা তো এত কাজ করেছেন, তার একটা ডাইভার্সন দরকার। শুনে শেখ মুজিব একটু রাগত স্বরে বললেন, দরকার নেই, আমি ওর কথা শুনতে চাই না। কেন, কি হয়েছে? মিজানুর রহমান বললেন, তুমি আমার কথা শুনোনি, বেয়াদবি করেছ। আমি ইশারা করার পরও তুমি সেদিন সংসদীয় দলের সভায় বাকশালের পক্ষে ভোট দেওনি। আমি আপনার দীর্ঘদিনের কর্মী, চতুর্থবারের মতো সংসদ সদস্য। আপনি শাসনতন্ত্রের যে সংশোধনী করেছেন তা আপনার ইমেজকে জর্জ ওয়াশিংটন বা আব্রাহাম লিঙ্কনের ইমেজে উন্নীত করে, না আয়ুবের ইমেজে পর্যবসিত করে? এই দ্বিধা বিদরিত হওয়ার আগ পর্যন্ত আমি কেমন করে ভোট দিই? এর উত্তরে শেখ মুজিব বলেন, এই পার্লামেন্টারি পদ্ধতির গণতন্ত্র গ্রেট ব্রিটেনের এক ভোটে সরকার রক্ষা করেছে। ভারতে ম্যাডাম গান্ধীর সরকার অল্পের জন্য টিকে আছে, এসব আমি বুঝি। কিন্তু দেশের অবস্থা যে পর্যায়ে গেছে তাতে আগামী নির্বাচনে আওয়ামী লীগের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনবে। 25 থেকে 30টির বেশি আসন আমরা পাব না। তখন জামায়াত অন্যান্য স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে জোট বেঁধে আওয়ামী লীগ ও স্বাধীনতার পক্ষের শক্তিকে কচুকাটা করবে। এই অবস্থা থেকে দেশকে রক্ষা করার জন্য আমি এই পথ বেছে নিয়েছি এবং এটা অত্যন্ত সাময়িক। 80 সালের মধ্যে বিপুল পরিমাণ গ্যাস ও তেল আমরা আহরণ করতে পারব। এতে দেশের অর্থনৈতিক সমস্যার সমাধান করে উন্নয়ন কর্মকাণ্ড জোরদার করা সম্ভব হবে। 1980 সালের মধ্যে আমি বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের শাসন ব্যবস্থা ফিরিয়ে আনব। সংবিধানকে আবার সংশোধন করব। যদিও বাকশাল করেছি সংসদের আইনের মাধ্যমে, ওই একই আইনের মধ্যে দিয়ে বিধান রেখেছি আমি একক সিদ্ধান্তে বাকশাল থেকে ফিরে এসে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করতে পারব। সেই অঙ্গীকার কতটা জোরালো ও আন্তরিক ছিল সেটার মূল্যায়ন করা আজ কঠিন হলেও জাতীয় ইতিহাস ও চরিত্র নির্ণয়ের স্বার্থে তা বিশেষ প্রয়োজন। সেই সাথে জাতীয় রাজনৈতিক নেতৃত্ব কতটা সুষ্ঠু অথবা অগোছালো কিংবা শুধুমাত্র ক্ষমতা ধরে রাখার সুবিধাবাদী চিন্তাধারায় নিমজ্জিত ছিল তাও উদ্ঘাটন করা জরুরি। 5. যে কেউ ইচ্ছে করলে সরকারি দল বাকশালে যোগদান করতে পারবে, এটা ছিল সরকারি ঘোষণা। আসলে যোগ না দিয়ে কারো নিস্তার পাওয়ার উপায় ছিল না। ভেতরে ভেতরে সমস্ত সরকারি বেসরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়, সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিক এবং বুদ্ধিজীবীদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছিল। সবাইকে জাতীয় দলে যোগ দেওয়ার আবেদনপত্রে সই করতে হবে। কর্তৃপক্ষ যাকে বিপজ্জনক মনে করে তাকে সদস্যপদ দেবে না। কিন্তু বাংলাদেশে বাস করে চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য করে বেঁচে থাকতে চাইলে জাতীয় দলের সদস্যপদের আবেদনপত্রে সই করতেই হবে। সর্বত্র বাকশালে যোগদানের একটা হিড়িক পড়ে গেল। শেখ মুজিবুর রহমান যেদিন আনুষ্ঠানিকভাবে বাকশালের কেন্দ্রীয় দপ্তর উদ্বোধন করতে এলেন তাকে স্বাগত সম্ভাষণ জ্ঞাপনের উদ্দেশ্যে গোটা দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, শ্রমিক, কৃষক ও সমাজের সর্বস্তরের মানুষকে হাজির থাকতে বাধ্য করা হয়েছিল। সেদিন ছিল মুষলধারে বৃষ্টি। অবিরাম ধারাস্রোতে প্লাবিত হয়ে ভেজা কাকের মতো সুদীর্ঘ মানুষের সারি। কিভাবে রাস্তায় তারা অপেক্ষা করেছিল, যারা এই দৃশ্য দেখেছেন ভুলবেন না। মহিলাদের গাত্র বস্ত্র ভিজে শরীরের সঙ্গে একাট্টা হয়ে গিয়েছিল। সুবিশাল জনারণ্যে দেশের নারীকুলকে লজ্জা সরম জলাঞ্জলি দিয়ে শঙ্কিত চিত্তে তার আগমনের প্রতীক্ষা করতে হচ্ছিল। অবাক করার বিষয় হল, জাসদের তরফ থেকে মুজিবের বাকশালের জোরালো বিরোধিতা হয়নি। সম্ভবত এই বিষয়ে বিরোধিতায় তাদের নৈতিক ভিত্তি ছিল না, কারণ স্বাধীনতার পরপর সিরাজুল আলম খানের 3 গুরুত্বপূর্ণ সহযোগী আসমা আব্দুর রব, শাহজাহান সিরাজ এবং শরীফ উল নুরুল আম্বিয়া বিবৃতি দিয়ে দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর সদস্যদের নিয়ে
একটি জাতীয় বিপ্লবী সরকার গঠনের দাবি জানিয়েছিলেন। তারা সেদিন জরুরি অবস্থা ঘোষণায়ও আহ্বান জানান, যা ছিল স্পষ্টত গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার প্রস্তাব। রাজনৈতিক ব্যবস্থা হিসেবে বাকশাল ছিল তাদের 3 বছর আগেরকার দাবিরই কাছাকাছি কর্মসূচি, কিন্তু বাকশাল কায়েমের পর প্রথম তাৎক্ষণিক আঘাত আসে জাসদের উপরেই। সংবিধানের 4th সংশোধনী পাশের 48 ঘণ্টা পরেই পুলিশ জাসদের মুখপাত্র হিসেবে পরিচিত দৈনিক গণকণ্ঠ কার্যালয়ের দখল করে নেয়। সেই সময় বাণিজ্য মন্ত্রী শেখ মুজিবুরের রাজনৈতিক বন্ধু খন্দকার মোশতাক আহমেদ নানাভাবে চেষ্টা করছিলেন সংবিধান পরিবর্তন এবং একদলীয় শাসন প্রবর্তন থেকে শেখ মুজিবকে নিবৃত্ত করতে। তিনি শেখ মুজিবুরের কন্যা শেখ হাসিনার স্বামী এম.এ. ওয়াজেদ মিয়াকে বলেছিলেন, এটা মারাত্মক ভুল হবে। এ বিষয়ে শেখ মুজিবুরের সাথে কথা বলার জন্য ওয়াজেদ মিয়ার সাথে খন্দকার মোশতাক আহমেদ 3 বার আলাপ করেন। যেদিন বাকশাল প্রবর্তনের লক্ষ্যে 4th সংশোধনী গৃহীত হয়, তার আগের রাতেও ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুরের বাসভবনে গেলে সেখানে ওয়াজেদ মিয়া গেট থেকে কাছে আম গাছতলায় টেনে নিয়ে যান খন্দকার মোশতাককে। তাকে তখন খুব উত্তেজিত দেখালেও তিনি ওয়াজেদ মিয়াকে স্নেহের সুরে বলেন, বাবা ওয়াজেদ, আগামীকাল তোমার শ্বশুর সংবিধানে যে পরিবর্তন ঘটাতে যাচ্ছেন তা করা হলে সেটা শুধু একটা মারাত্মক ভুলই হবে না, দেশে বিদেশে তার ভাবমূর্তিরও অপরণীয় ক্ষতি হবে। 3য় তলার বৈঠকখানায় গিয়ে তাকে একটু বোঝাও। 3 তলায় ওয়াজেদ মিয়া গিয়ে দেখলেন সেখানে সৈয়দ নজরুল ইসলাম ও ক্যাপ্টেন মনসুর আলীর সঙ্গে হাসি ঠাট্টা করছেন শেখ মুজিব। তারা চলে গেলেই ওয়াজেদ মিয়া কথাটা বলার সুযোগ খুঁজছিলেন। সেই রাতের খাবার তিনি শেখ মুজিবুরের সঙ্গেই খান। খাওয়ার পরে শেখ মুজিব কোনো কথা না বলে শোবার ঘরে চলে যান। ঠিক সেই মুহূর্তে শেখ ফজলুল হক মনি শয়নকক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। রাত 1:45 যখন ওয়াজেদ মিয়া দেখা করার আশা ছেড়ে দিয়ে ফিরে আসেন, তখন শেখ মুজিবুরের সাথে রুদ্ধতার আলাপ চলছিল শেখ মনির। বাকশালের 115 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে রাজনৈতিক পর্যায়ে আওয়ামী লীগ বহির্ভূত মাত্র 10 জনকে স্থান দেওয়া হয়। এদের মধ্যে 7 জন ছিলেন সাবেক ন্যাপ ও সিপিবির। বাকি 3 জনের মধ্যে আতাউর রহমান খান তার সংসদ সদস্যের পদ বহাল রাখার লক্ষ্যে বাকশালে যোগদান করেন। অন্য 2 জন ছিলেন পার্বত্য চট্টগ্রামের নেতা মং প্রুয়ে সাই এবং বর্ষিয়ান বামপন্থী কৃষক নেতা হাজী মোহাম্মদ দানেশ। 20 জন ঊর্ধ্বতন আমলা ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইত্তেফাক ও বাংলাদেশ অবজারভারের সম্পাদক এবং সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানদেরকেও বাকশালের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। অবশ্য অনেকেই অভিযোগ করেন যে তারা চাপের মুখে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হতে স্বীকৃতি জানিয়েছিলেন এবং জোর করে তাদের সম্মতি আদায় করা হয়। বাকশাল চালুর আগে শেখ মুজিব তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী তাজউদ্দিনের কাছ থেকে একটা ফোন পেয়েছিলেন। তিনি বলেছিলেন, আপনি একদলীয় শাসন ব্যবস্থা করতে যাচ্ছেন, কিন্তু আপনাকে আমি একবারই বলেছি আমার দ্বিমতের কথা, আর আজ আমার চূড়ান্ত মতামত দিচ্ছি। আমি আপনার এই একদলীয় শাসনের সঙ্গে একমত নই। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার হাতে এতই ক্ষমতা দেওয়া হয়েছে যে সেই ক্ষমতা বলে দেশে একদলীয় ব্যবস্থা বা আর কোনো পরিবর্তনের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমরা বক্তৃতায় সবসময় বলেছি একটি সুখী সমৃদ্ধশীল দেশের কথা, যার ভিত্তি হবে গণতন্ত্র, যে গণতন্ত্রের গুণগান করেছি আমরা সবসময়। আজকে আপনি কলমের এক খোঁচায় সেই গণতন্ত্রকে শেষ করে দিয়ে দেশে একদলীয় শাসন ব্যবস্থা জারি করতে চাচ্ছেন। By taking this step, you are closing all the doors to remove your peaceful from your position. 6. 1975 সালের 25 জানুয়ারি শেখ মুজিবুর রহমান জাতীয় সংসদের সংবিধানের 4th সংশোধনী বিল উত্থাপন করেন। এই সংশোধনীর মাধ্যমে দেশে প্রচলিত সংসদীয় শাসন ব্যবস্থা বাতিল করে বাকশাল ব্যবস্থা চালু করা হয়। উত্থাপনের মাত্র 15 মিনিটের মধ্যে এই বিল সংসদে পাশ হয়। বাকশাল ব্যবস্থাপনার পদার্পণের আগেই বিশেষ ক্ষমতা আইনের মতো কালা আইন তৈরি করে নেওয়া হয় এবং 1973 সালে সেপ্টেম্বরের 2য় সংশোধনীর মাধ্যমে সংবিধানকেও জরুরি অবস্থা জারির উপযোগী করা হয়। নিবর্তনমূলক বিশেষ ক্ষমতা আইন, জরুরি অবস্থা জারি, গণমাধ্যমের স্বাধীনতা হরণ, মিছিল ও সমাবেশের স্বাধীনতা হরণ, বিচার বিভাগের ক্ষমতা কমিয়ে তাদের নির্বাহী ক্ষমতার অধীনে নিয়ে আসা, বিচার বহির্ভূত হত্যা ও খুন এবং নিবর্তনমূলক আটক আদেশের ক্ষমতার মতো পদক্ষেপগুলো ছিল শাসক হিসেবে পাকিস্তানি জেনারেলদের প্রিয় সব শাসন পদ্ধতি। সেই শাসন ও শাসন পদ্ধতির নিন্দা ও পরাজয়ের উপর ভিত্তি করে
৭১ যে জনগোষ্ঠীর গর্বিত যাত্রা, তার মাত্র কয়েক মাসের মধ্যেই একই নোংরা অতীতে পুনরাবৃত্তি ঘটাতে শুরু করে শতগুণ মহিমার সঙ্গে। সংবিধানের ২য় সংশোধনীর মাধ্যমে নিবর্তনমূলকভাবে আটককৃতদের মৌলিক মানবাধিকার হরণ করা হয়। গ্রেফতারকৃত কাউকে আটকের কারণ জানানো, আইনজীবীর পরামর্শের সুযোগ, আত্মপক্ষ সমর্থনের সুযোগ, ২৪ ঘন্টার মধ্যে আটককৃতদের ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করার বাধ্যবাধকতা ইত্যাদি সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়। বাকশাল মূলত ১৯৭১-এর মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে ওঠা রিপাবলিক বা প্রজাতন্ত্রের ভিত্তিতে তছনছ করে দেয়। আরও স্পষ্ট করে বললে, বাংলাদেশ নামের যে রাষ্ট্র ১৯৭১-এ তৈরি হয়েছিল, সেই রাষ্ট্রকেই কার্যত ধ্বংস করে দেয়। বাকশাল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গঠিত রাষ্ট্রকে ধ্বংস করেছিল দুইভাবে। এক, বাকশাল যে আইনে হয় সেই ৪র্থ সংশোধনের আইন ১৯৭৫-এর সংবিধানের অনুচ্ছেদ ১১ সংশোধন করে বলা হয়েছিল, ইফেক্টিভ পার্টিসিপেশন বাই দ্য পিপল থ্রু দেয়ার ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ ইন অ্যাডমিনিস্ট্রেশন অ্যাট অল লেভেলস শ্যাল বি এনশিওর্ড, শ্যাল বি ওমিটেড। যার বাংলা করলে দাঁড়ায়, সংশোধনের আগের সংবিধানের অনুচ্ছেদ ১১-তে প্রশাসনের সর্বস্তরের জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের অংশগ্রহণের যে কথা বলা ছিল, এখন তা বাতিল করে দেওয়া হলো। অর্থাৎ রাজনৈতিক নেতৃত্ব বা সোজা বাংলায় শাসক নির্বাচনের ক্ষমতা বা রাষ্ট্রীয় কাজে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে জনগণের অংশ নেয়ার ক্ষমতা থাকল না। ২, সংক্ষুব্ধ কোনো নাগরিক আদালতে যাবার যে মৌলিক অধিকার ৪৪ অনুচ্ছেদে স্বীকার ছিল, বাকশাল সংশোধনীতে সেই ৪৪ অনুচ্ছেদকেই বিলুপ্ত করে দেওয়া হয়। একই সাথে ১০২ অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে দেয়া অধিকার, অর্থাৎ সংক্ষুব্ধ কোনো নাগরিকের আবেদন শুনতে বা প্রতিকার দিতে নির্বাহী বিভাগকে আদেশ দেবার আদালতের ক্ষমতাকেও একই সাথে বাতিল করা হয়। সোজা কথায়, ৪র্থ সংশোধনী আইন রাষ্ট্রের নাগরিকের সংক্ষুব্ধ হবার মৌলিক অধিকার রদ করেছিল এবং রাষ্ট্রকে লাগামহীন ক্ষমতা দিয়েছিল। এমন লাগামহীন ক্ষমতা পেলে তা আর রিপাবলিক বা প্রজাতন্ত্র থাকে না। জনগণও আর নাগরিক থাকে না, এটা হয়ে যায় রাজত্ব বা রাজতন্ত্র, আর জনগণ হয়ে যায় মধ্যযুগের রাজা, বাদশাহ ও সম্রাটদের আজ্ঞাবহ অনুগত প্রজা। বাকশাল বাংলাদেশের মানুষকে নাগরিক থেকে প্রজাতে নামিয়ে এনেছিল, আর বাংলাদেশ রাষ্ট্রকে রিপাবলিক বা প্রজাতন্ত্র থেকে রাজতন্ত্রে অধঃপতিত করেছিল। ৭, ২৫ জানুয়ারি সকাল ১০টায় জাতীয় কবিকে আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে আনার ব্যবস্থা করা হলো। তিনি এলেন। অনুষ্ঠান চলছিল রাষ্ট্রপতির অফিসে। ইতিমধ্যে সংসদের সংবিধানের ৪র্থ সংশোধনী পাশ হয়ে গেছে। সংসদ থেকে বার্তাবাহক ২ মন্ত্রী নুরুল ইসলাম মঞ্জু ও শাহ মোয়াজ্জেম হোসেন বঙ্গভবনে এলেন মোহাম্মদুল্লাহর পদত্যাগের পত্র শেখ মুজিবুরের কাছে নিয়ে যাবার জন্য। শেখ মুজিব অপেক্ষা করছেন সংসদে। এই পদত্যাগপত্র পৌঁছাবার সঙ্গে সঙ্গে স্পিকারের কাছে শপথ গ্রহণ করে তিনি দেশের প্রেসিডেন্ট হয়ে যাবেন। তাদের কোনো মতে একটু সবুর করতে বলে ভেতরে গিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ উল্লাহকে দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে পদক পরিয়ে দেওয়ার কাজ সেরে নেওয়া হলো। কোনো মতে চাপর্ব সেরে কবিকে গাড়িতে তুলে দেওয়া হলো। শাহ মোয়াজ্জেম ফাইলটি প্রেসিডেন্টের সামনে রেখে বললেন, সই করুন, সই করার পর থেকে আপনি আর রাষ্ট্রপতি থাকবেন না। মোহাম্মদুল্লাহ সাহেবের একটু সময়ের প্রয়োজন ছিল, কিন্তু তারা তাকে সেই সময় দিতে পারল না। তিনি একবার শাহ মোয়াজ্জেমের মুখের দিকে তাকিয়ে ক্ষীণ হেসে বিলটিতে স্বাক্ষর করে দিলেন। ফাইল নিয়ে সচিব কক্ষের বাইরে যেতেই শাহ মোয়াজ্জেম বললেন, চিন্তার কারণ নেই, লিডার আপনাকে জানাতে বলেছেন আপনাকে মন্ত্রী করা হবে। তিনি বললেন, শাহ সাহেব, তাকে বলে আমাকে পূর্ণ অবসর দেওয়া যায় না? রাষ্ট্রপতির দায়িত্ব পালনের পর মন্ত্রিত্ব ভালো লাগবে না, ভালো দেখায় না। কিন্তু তিনি কেবল মন্ত্রিত্বই নয়, পরবর্তীকালে একজন সাধারণ এমপি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন সেই সৌভাগ্যবান ব্যক্তি যিনি ডেপুটি স্পিকার, স্পিকার, রাষ্ট্রপতি, মন্ত্রী, উপরাষ্ট্রপতি এবং মন্ত্রী হিসেবে ক্রমান্বয়ে কাজ করেছেন। দলও করেছেন প্রায় সবকটি। ঠাট্টা করে তার রাজনৈতিক সহকর্মীরা বলতেন, আপনার শুধু দারোগা হওয়া বাকি আছে। ১৯৭৪-এর ২৮শে ডিসেম্বর সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করে গণতন্ত্রের শেষ চিহ্নটুকু মুছে দেওয়া হয়। তবে এই সিদ্ধান্ত আকস্মিক নয়। রাজনৈতিক মহল
মাসাধিককাল যাবৎ এমন আশঙ্কার কথা আলোচনা করে এসেছে। কেননা গুজব রটেছিল যে শেখ মুজিবুর রহমান পার্লামেন্টারি ব্যবস্থা বাতিল করে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি চালু করা এবং নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করার চেষ্টা করছেন। জরুরি অবস্থা বলবৎ করতে গিয়ে শেখ মুজিব সেই পুরনো জুজুর ভয়ে দেখিয়েছেন যে বাংলাদেশের প্রো পাকিস্তানিরা এখনও সক্রিয়, কিন্তু অধিকাংশ পর্যবেক্ষক একমত যে যেহেতু আওয়ামী লীগ সরকার, যে সরকার 1971 সালের 16 ডিসেম্বরে বাংলাদেশের জন্ম থেকে শাসন করে আসছে, ব্যর্থ হয়েছে, সেজন্যই জরুরি অবস্থা জারি করা হয়েছে। সরকার যে ওয়াদা পালনে ব্যর্থ হয়েছে তার জ্বলন্ত প্রমাণ দেখা যায় গ্রাম বাংলায়, যেখানে দুর্ভিক্ষ ও পুষ্টিহীনতায় হাজার হাজার লোক মৃত্যুবরণ করেছে। আর যারা বেঁচে আছে তারা সরকারের গুন্ডা বাহিনীর ভয়ে সর্বক্ষণ সন্ত্রস্ত। পাশ্চাত্যের খ্যাতনামা সংবাদপত্র ডেইলি টেলিগ্রাফ শিরোনাম করল, মুজিব একনায়কতন্ত্র কায়েম করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান তার দেশে পার্লামেন্টারি গণতন্ত্রের শেষ চিহ্নটুকু লাথি মেরে ফেলে দিয়েছেন। গত শনিবার ঢাকার পার্লামেন্টের 1 ঘণ্টা স্থায়ী অধিবেশনে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতার জোরে শেখ মুজিবকে প্রেসিডেন্ট ঘোষণা করেছেন এবং একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য তাকে ক্ষমতা অর্পণ করেছেন। অনেকটা নিঃশব্দে গণতন্ত্র কবর দেওয়া হয়েছে। বিরোধী দল দাবি করেছিল এ ধরনের ব্যাপক ভিত্তিক শাসনতান্ত্রিক পরিবর্তনের ব্যাপারে আলোচনার জন্য 3 দিন সময় দেওয়া উচিত ছিল। জবাবে সরকার এক প্রস্তাব পাশ করল যে এ ব্যাপারে কোনো বিতর্ক চলবে না। 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে 9 মাস গৃহযুদ্ধের পর বিধ্বস্ত কিন্তু গর্বিত স্বাধীন বাংলাদেশের অবিসাংবাদিত নেতা শেখ মুজিব এমপিদের বললেন, পার্লামেন্টারি গণতন্ত্র উপনিবেশিক শাসনের অবদান বাংলাদেশের শাসনতন্ত্র রচনাতেও ব্রিটিশ বিশেষজ্ঞরা সাহায্য করেছিল। তিনি দেশের স্বাধীন আদালতকে উপনিবেশিক ও দ্রুত বিচার ব্যবহৃতকারী বলে অভিযুক্ত করেন। প্রেসিডেন্ট এখন খেয়াল খুশি মতো বিচারকগণকে বরখাস্ত করতে পারবেন। নাগরিক অধিকার বিন্দুমাত্র যদি প্রয়োগ করা হয় তা প্রয়োগ করবে নতুন পার্লামেন্ট কর্তৃক নিযুক্ত বিশেষ আদালত। নির্বাহী আদেশের মাধ্যমে একটি জাতীয় দল প্রতিষ্ঠার জন্য নতুন শাসনতন্ত্র মুজিবকে ক্ষমতা দিয়েছে। এটাই হবে দেশের একমাত্র বৈধ রাজনৈতিক দল। যদি কোনো এমপি এই দলে যোগদান করতে নারাজ হন অথবা এর বিরুদ্ধে ভোট দেন, তাহলে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে। এহেন পদক্ষেপের বিরুদ্ধে ঢাকায় সমালোচনা বোধগম্য কারণেই চাপা রয়েছে, কিন্তু 315 সদস্য বিশিষ্ট পার্লামেন্টের সর্বমোট 8 জন বিরোধী দলীয় সদস্যদের 5 জন এই প্রতিবাদী সভাকক্ষ ত্যাগ করেন। আওয়ামী লীগের 11 জন সদস্য ভোট দিতে আসেননি। তাদের মধ্যে ছিলেন স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ গেরিলা বাহিনীর নায়ক ও প্রাক্তন মন্ত্রী জেনারেল M.A.G. উসমানী। শোনা যায় তিনি আওয়ামী লীগ থেকে ইস্তফা দিয়েছেন। নতুন এই শাসনতন্ত্রের বলে শেখ মুজিব 1980 সাল পর্যন্ত বাংলাদেশের স্বেচ্ছাচারিতার সঙ্গে শাসন করতে পারবেন। নতুন শাসনতন্ত্র 1973 সালে নির্বাচিত জাতীয় পার্লামেন্টের মেয়াদও 2 বছর অর্থাৎ 1980 সাল পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। তবে পার্লামেন্ট অধিবেশন বছরে মাত্র 2 বার অল্প সময়ের জন্য বসবে। ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও কাউন্সিল অফ মিনিস্টার্স এর মাধ্যমে সরকার পরিচালিত হবে। সৈয়দ নজরুল ইসলাম ভাইস প্রেসিডেন্ট এবং স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আলী প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। বাংলাদেশের ঘনায়মান আর্থিক ও সামাজিক সংকটে বিদেশি পর্যবেক্ষকগণ সন্দিহান যে দেশে একনায়কতন্ত্রের আদৌ কোনো প্রয়োজন আছে কিংবা এরকম একনায়কতান্ত্রিক শাসন পরিচালনার পক্ষে প্রয়োজনীয় যোগ্যতা ও গুণাবলী শেখ মুজিবুরের আছে কিনা। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ যে নিশ্চিত দুর্ভিক্ষ ও অরাজকতার দিকে এগিয়ে যাচ্ছে, শেখ মুজিবুরের নতুন ক্ষমতা ও নতুন শাসনতন্ত্র তাতে তেমন কোনো তারতম্য ঘটাতে পারবে কিনা। 1 মাস আগে শেখ মুজিব জরুরি অবস্থা ঘোষণা করেছেন। কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং বামপন্থী গেরিলা নেতা সিরাজ শিকদারকে হত্যা করা হয়েছে। কিন্তু ইতিমধ্যেই সন্দেহ দেখা দিয়েছে যে জরুরি অবস্থা ও জরুরি আইন প্রয়োগে বিন্দুমাত্র সুশাসন প্রতিষ্ঠা সম্ভব কিনা, যেখানে বর্তমানে সুশাসন বলতে কিছুই নেই। একদলীয় শাসন সৃষ্টির ফলে দুর্নীতি দূর না হয়ে বরং বাড়তে থাকবে। কেননা উদ্যত ও বেপরোয়া আওয়ামী লীগারদের ঠেকাতে কিংবা প্রতিহত করতে পারবেন একমাত্র প্রেসিডেন্ট, কিন্তু তিনি থাকবেন অতিরিক্ত কাজের চাপে। সরকার বিরোধীরা যতই আত্মগোপন করতে বাধ্য হবে, ততই গ্রাম বাংলায় চরমপন্থী গেরিলা ও তাদের সহযোগী লুটতরাজকারীদের সমর্থন বাড়তে থাকবে। 8. বাংলাদেশের মানুষ যে পাকিস্তান আমলের চাইতে খারাপ দিন কাটাচ্ছে সেটা নিরপেক্ষ একাডেমিশিয়ানদের কথাবার্তাতে ফুটে উঠেছিল।
ডেলওয়ার বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের প্রফেসর উইলিয়াম ডব্লিউ বয়ার বলেন, বহুল প্রচলিত খাদ্য ভাব ও রাজনৈতিক সংগ্রাম বাংলাদেশের সমস্যার অংশ মাত্র। এশিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশ ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে জ্ঞানান্বেষের 1 মাস কাটিয়ে গিয়েছিলেন প্রফেসর বয়ার। এক সাক্ষাৎকারে বয়ার বলেন, বাংলাদেশে মানবিক প্রচেষ্টার কোনো ক্ষেত্রেই অসুবিধা মুক্ত নয়। কল্পনা করুন যে যুক্তরাষ্ট্রের উইসকনসিন স্টেট অতিক্রম করতে 1 মাস কি বা তারও বেশি সময় লাগছে, তাহলে বাংলাদেশ পরিবহন সমস্যা উপলব্ধি করতে পারবেন। কোনো কোনো সময় একটা ট্রাক চট্টগ্রাম বন্দর থেকে রাজধানী ঢাকা এসে পৌঁছাতে কয়েক মাস লেগে যায়। যদিও গোটা দেশটা আয়তনে প্রায় উইসকনসিনের সমান, ক্ষুদ্র মন্থর গতিবেগ সম্পন্ন খেয়া নৌকায় বড় বড় নদী পার হওয়াটাই এখন প্রধান সমস্যা। হয়তো 50টি ট্রাক সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছে নদী পার হতে, কিংবা খেয়া নৌকা এক দফায় মাত্র 2টো ট্রাক নিতে পারে, বা নদী পার হতে কয়েকদিন লেগে যেতে পারে। রাজনৈতিক দুর্নীতি দেশটির প্রগতিকে ব্যাহত করেছে। ডকে সিমেন্ট বস্তায় স্থূপীকৃত করা হয়েছে এবং বৃষ্টিতে ভিজে জমাট বেঁধে নষ্ট হয়ে যাচ্ছে। মুষ্টিমেয় লোকের অবৈধ লাভের জন্য আমদানিকৃত খাদ্যশস্য দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে, আর লাখ লাখ লোক মরছে অনাহারে। শিল্প কারখানায় উৎপাদন হতাশাব্যঞ্জক। অনাহারই হচ্ছে 1 নম্বর সমস্যা। পার্লামেন্টের একজন সদস্য বয়ারকে বলেন যে তার জেলায় শতকরা 25 জন লোক অনাহারের পর্যায়ে আছে। বাংলাদেশের মাপকাঠিতে এর অর্থ এই যে আজ একবেলা খাওয়া, তাও অর্ধাহার, কাল উপোস, পরের দিন আবার একবেলা এবং অর্ধাহার। প্রশাসনিক ব্যাপারেও বাংলাদেশ পিছিয়ে গেছে। বয়ার বলেন, কেউ সিদ্ধান্ত নিতে পারে না। ওষুধপত্র বোঝায় একটি মালগাড়ি ঢাকা রেলওয়ে স্টেশনে পড়েছিল। যে কর্মচারীটি চার্জে ছিল তিনি বলেন, গাড়ি তালা খুলে ওষুধ বের করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের প্রয়োজন। জনক আমেরিকান এইড অফিসার নিরাশ হয়ে কয়েকজন শ্রমিককে পয়সা দিয়ে তালা ভাঙিয়ে খুদে বাঙালি কর্মচারীকে দেখিয়ে দিলেন যে উপরওয়ালার অনুমোদনের আর দরকার নেই। গত জানুয়ারি মাসের চেয়ে এখন অবস্থা হয়তো যৎসামান্য উন্নতি হয়েছে, কিন্তু 71 সালের আগেরকার দিনগুলোর মতো হয়নি। তখন বাংলাদেশে পাকিস্তানের অংশ ছিল। বয়ারের মতে প্রায় সকলেই একমত যে অর্থনৈতিক দিক দিয়ে বাঙালিরা তখন অধিকতর ভালো ছিল। বাংলাদেশ সফরটি কোনো রকমেই আনন্দদায়ক ছিল না, তেমন কিছু করার মতো ছিল না, শুধু বই পড়েছে, অনেক বই, বলেন বয়ার। তিনি মনে করেন, বাংলাদেশ দুনিয়ার বিভিন্ন দেশ থেকে এত যে সাহায্য পাচ্ছে, 1972 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ $2 বিলিয়নেরও বেশি সাহায্য পেয়েছে এবং এর মধ্যে আমেরিকা দিয়েছে 500 মিলিয়নের উপর। তার কারণ বাংলাদেশের শোচনীয় অবস্থায় দুনিয়ার সর্বত্র সহানুভূতি উদ্রেক করে। বয়ার বলেন, তিনি বাংলাদেশে থাকতে জনক সরকারি কর্মচারী তাকে বলেছেন যে কোনো দিক দিয়েই বাংলাদেশ গুরুত্ব নেই। বয়ার বলেন, তিনি বাংলাদেশে থাকতে জনক সরকারি কর্মচারী তাকে বলেছেন যে কোনো দিক দিয়েই বাংলাদেশের গুরুত্ব নেই। বয়ার বলেন, মজার ব্যাপার এই যে বিদেশি কাউকে জিজ্ঞেস করুন এই দেশে কেন এসেছেন, জবাবে কেউ সহানুভূতির বিষয়টি বলবেন না, কারণ এই দেশে ক্ষমতাসীন মহল সহানুভূতির কথা স্বীকার করতে পছন্দ করে না। 9. বাকশাল বিশ্ববিদ্যালয়গুলোকেও ক্ষমতার অংশ ভোগী করে নিয়েছিল। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির 115 জন সদস্যদের মধ্যে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদ্বয় এবং বাংলা একাডেমির মহাপরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যক্ষকে শেখ মুজিব স্থান দিয়েছিলেন। জাতীয় দলের কেন্দ্রীয় কমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের স্থান দিয়ে সরাসরি বিধিবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে সরকারি নিয়ন্ত্রণে নিয়ে আসার আয়োজন তিনি সম্পন্ন করলেন। বাকশালের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কোনো ঘোরপ্যাচ ব্যতি রেখে প্রত্যক্ষভাবে সরকারি শাসন বলবৎ করা হয়। পাকিস্তান সরকার বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্ব করত বটে, কিন্তু প্রতিষ্ঠান ছিল সম্পূর্ণ স্বাধীন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। পাকিস্তান সরকার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিংবা পরিচালনার প্রকাশ্যে কোনো হস্তক্ষেপ করত না। শেখ মুজিব এই প্রথম বিশ্ববিদ্যালয়কে ক্ষমতার অংশীদার করলেন। প্রথমত, বিশ্ববিদ্যালয়সমূহের আলাদা অস্তিত্ব, আলাদা আইন কানুন, এগুলোকে তিনি ক্রমে ভেঙে নতুন করে সাজিয়ে তার মধ্যে সরকার বিরোধিতার বীজকে উপড়ে ফেললেন। দ্বিতীয়ত, যে আধুনিক শিক্ষাভিমান পণ্ডিত সমাজ তাকে অবজ্ঞা করেন, তাদের অন্তর্লালিত অহংকার চূর্ণ করে দেন। বাকশালের আইন এমনভাবে রচনা করা হয়েছে যে
বিশ্ববিদ্যালয়ের পণ্ডিতদেরও তার আওতার বাইরে থাকার উপায় রইল না এবং শেখ মুজিবুর রহমানের সিংহাসনের পেছনে না দাঁড়িয়ে তাদের গত্যন্তর থাকল না। তৃতীয়ত, বিশ্ববিদ্যালয়কে নিজের হাতের মুঠোতে পড়ে তিনি দেশের মানুষ এবং বিশ্ববাসীর সামনে প্রমাণ করতে চাইলেন যে তিনি মন্দ অর্থে একনায়ক নন। দেশের কৃষক সমাজ থেকে শুরু করে শাশ্বত সমাজ পর্যন্ত তাকে অনুরোধ উপরোধ করেছে এবং দেশের মানুষের সমবেত প্রার্থনা তিনি অগ্রাহ্য করতে পারেননি। এর ফলও শেখ মুজিব পেলেন হাতে হাতেই। বিশ্ববিদ্যালয়কে ক্ষমতার অংশ দেওয়ার সঙ্গে সঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের প্রবীণ উপাচার্য এক পত্রিকায় প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎকারে বলেই বসলেন যে শেখ মুজিবুর রহমানের মতো এমন একজন বলিষ্ঠ নেতা 1000 বছরে জন্মগ্রহণ করেননি। শেখ মুজিবুর রহমান যে বলিষ্ঠ নেতা সে বিষয়ে কারো কোনো সন্দেহ নেই, কিন্তু এই উপাচার্য তা প্রকাশ করার জন্য এই সময়কে বেছে নিয়েছিলেন কেন? তিনি তার বিশ্ববিদ্যালয়ের 4র্থ শ্রেণীর কর্মচারীদের নিয়ে তাদের বাকশালে যোগদানের আবেদনপত্র সহ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে আসলেন। সেই ছবি কাগজে ফলাও করে প্রকাশিত হল। এই উপাচার্য ভদ্রলোককে দেশের মানুষ, আত্মমর্যাদার সম্পন্ন বোধ সম্পন্ন মানুষ হিসেবে জানতেন। অতটুকু দাসত্ব মনোবৃত্ত তার কাছ থেকে কেউ প্রত্যাশা করেনি। তার এ ধরনের কার্যকলাপের দুরকম প্রতিক্রিয়া হল। তার মতো লোকের পক্ষে তথাকথিত জাতীয় দলের প্রতি এ ধরনের কাণ্ডজ্ঞানহীন তোষামোদী দেখে জ্ঞানীগুণী সমাজের একাংশ চিন্তিত হয়ে উঠল, আরেক অংশের প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয়ে গেল। অন্যদিকে রাষ্ট্রপতির সঙ্গে তার দহরম মহরম অন্যান্য উপাচার্য ও শিক্ষা সংস্কৃতির সঙ্গে যুক্ত প্রধান ব্যক্তিদের অনেকের মনে ঈর্ষার উদ্বেগ করেছিল। সন্দেহ নেই, তিনি যদি রাষ্ট্রপতির সঙ্গে অত বেশি মাখামাখি করার সুযোগ আদায় করে ফেলেন তাতে অন্যদের সুযোগ সুবিধার মাঠে মারা যাবার আশঙ্কা। তাই অন্যরা উঠে পড়ে লাগলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সর্বজন শ্রদ্ধেয় সাহিত্যিক আবুল ফজল ছাড়া সকল উপাচার্যই নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মচারী ও শিক্ষকদের বাকশালে যোগ দেবার জন্য ক্রমাগত চাপ প্রয়োগ করে যাচ্ছিলেন। এ ব্যাপারে সরকারের সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগ উপাচার্যের সহযোগিতা নিয়ে আসছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাকশালে যোগদান করার জন্য ভয়ভীতি এবং নানামুখী চাপের সম্মুখীন হতে হয়েছিল। প্রত্যেক অধ্যক্ষ বিভাগীয় শিক্ষকদের মধ্যে আবেদনপত্র বিলি করছিলেন এবং সরকারের প্ররোচনায় তরুণ শিক্ষকদের সই করতে অনেক ক্ষেত্রে বাধ্য করেছিলেন। অনেক শিক্ষকই শতপ্রবৃত্ত হয়ে সই করতে চাননি, কিন্তু হুমকি, ভীতি এবং চাপের মুখে তাদের বেশিরভাগই আত্মসমর্পণ করতে বাধ্য হলেন। যে সকল শিক্ষক সই করেননি তাদের নাম বাকশাল কেন্দ্রীয় অফিসে পাঠিয়ে দেওয়া হলো। সরকার সমর্থন ছাত্রলীগ এই বিদ্রোহী শিক্ষকদের দেশদ্রোহী হিসেবে ধরে নেওয়া হবে বলে হুমকি দিয়ে প্রচারণা শুরু করল। এই জোর জুলুম, ভয়ভীতি, সন্ত্রাসের মধ্যে 75-এর 14ই আগস্ট সন্ধ্যাবেলা দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাত্র 15 জন শিক্ষক বাকশালের সদস্যপদের জন্য আবেদনপত্রে সই করেননি। বাকি সকল শিক্ষকের সই সম্বলিত আবেদনপত্র সংগৃহীত হয়ে গেছে। 15ই আগস্ট রাষ্ট্রপতি শেখ মুজিবুরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল এবং তখন হাজারখানিক শিক্ষকদের আবেদনপত্র তার সকাশে দাখিল করার কথা ছিল। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন এবং তাদের কাছে তার নেতৃত্বের প্রতি একনিষ্ঠ সমর্থনের প্রতিশ্রুতি চাইবেন। শিক্ষকরাও হাত তুলে তিনি যা বলবেন তার প্রতি সমর্থন জানাতে বাধ্য হবেন, এমনটাই ছিল কর্মসূচি। 10 বাকশাল ঘোষণার পর ঢাকা শহরের বস্তিগুলো সরকার উচ্ছেদ করে, বস্তিবাসীদের টঙ্গীতে স্থানান্তর করে। বিদেশি সাংবাদিক যারা স্বল্পকালের জন্য বাংলাদেশে সফরে আসেন তাদের সঙ্গে টঙ্গী একটা চাঞ্চল্যকর হরর স্টোরি হয়ে ওঠে। 12টি আশ্রয় কেন্দ্র, 12টি গ্রাম, অসংখ্য ভাঙাচোরা কুড়ে ঘর, এসব নিয়ে গোটা এলাকায় বিশাল এক বস্তির রূপ ধারণ করে। জরুরি অবস্থা ঘোষণার পর প্রথম ক্ষমতা প্রদর্শনে শেখ মুজিব বস্তিগুলো ভেঙে সমান করে দিয়ে বস্তিবাসীদের ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ক্যাম্পে পুনর্বাসন করেন। টঙ্গীর জন্য বস্তুত কোনো অর্থ বরাদ্দ ছিল না, রেডক্রস খাবার সরবরাহ করছিল। ঢাকার বস্তি জীবন কঠিন ছিল বটে, কিন্তু অনেক বস্তিবাসী চাকরি ছিল না। টঙ্গী ক্যাম্পে শতকরা মাত্র 5 জনের নিয়মিত রোজগারের ব্যবস্থা ছিল। শতকরা 15 জন অনিয়মিতভাবে রিক্সা, বেবি ট্যাক্সি কিংবা ঠেলাগাড়ি চালাত। বাকি সবাই একদম বেকার। কর্মসংস্থানের কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি। বৃষ্টি হলে টঙ্গীর ক্যাম্প জলাভূমিতে পরিণত হবার আশঙ্কা ছিল। বিশেষজ্ঞরাও ভবিষ্যৎবাণী করেন যে বৃষ্টি হলে টঙ্গী 8 ফুট পানির নিচে ডুবে যাবে, আর তখনই টঙ্গী ক্যাম্পের বাসিন্দাদের সত্যিকার দুঃস্বপ্ন শুরু হবে।
শিকাগো ডেইলি নিউজ এ টঙ্গি নিয়ে একরকম এক মর্মস্পর্শী রিপোর্ট ছাপা হয়। হাতেম আলী রিক্সা চালিয়ে তার পরিবারের 7 জন ভরণ পোষণ করতে পারত। তারপর একদিন সরকার পরিবার সহ তাকে ঢাকার বস্তির বাসা থেকে জোর করে ট্রাকে উঠিয়ে শহরের বাইরের টঙ্গিতে এনে ফেলল। সেখানে তাকে এক ফালি জমি দিয়ে নতুনভাবে জীবন শুরু করতে বলা হলো। হাতেম আলী ঢাকার রিক্সা চালাতে চেয়েছিল, কিন্তু 40 টাকা, প্রায় $6, ঘুষ না দিলে অফিসাররা তাকে লাইসেন্স দেবে না। সে তখন বলল এই ফি সে দিতে পারবে না। তখন তারা ক্ষেপে গিয়ে ইংরেজিতে তাকে প্রশ্ন করা শুরু করল। সেও তাদের মুখের উপর বাংলায় জবাব দিল, ইংরেজি জানবো কেন? যদি ইংরেজি জানতাম তাহলে তো কেরানি হতাম, রিক্সা টানতাম না। সুতরাং হাতেম আলী টঙ্গিতেই রইল। আহন বানু স্বামী যখন রিক্সাওয়ালা ছিল তখন তাদের সচ্ছলতা ছিল। আহন বানু নিজেও ঢাকায় আয়া বা বেবিসিটার হিসেবে সপ্তাহে 30 টাকা, প্রায় $4 উপার্জন করত। কিন্তু সরকার তাকে ঢাকার বস্তি থেকে উঠিয়ে টঙ্গিতে নিয়ে এসেছিল। 22 অধ্যায়। শেখ মুজিবুরের হত্যাকাণ্ড। পূর্ব ঘটনা 1। 1974 সালের মাঝামাঝির ঘটনা। দুষ্কৃতিকারী দমন অভিযানে সেনাবাহিনী সারা দেশে নিয়োজিত। সেনাবাহিনীর কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা মেজর ডালিমের খালাতো বোন তাহমিনার বিয়ে ঠিক হলো কর্নেল রেজার সঙ্গে। বিয়ের 2 দিন আগে মেজর ডালিম অনুষ্ঠানে যোগ দিতে কুমিল্লা থেকে ঢাকায় এলেন। ঢাকার ইস্কাটন গার্ডেন সহ বিখ্যাত লেডিস ক্লাবে বিয়ের বন্দোবস্ত করা হয়েছে। সেই বিয়েতে অনেক গণ্যমান্য লোক এসেছিলেন অতিথি হিসেবে। পুরো অনুষ্ঠানটাই তদারক করছিলেন মেজর ডালিম এবং তার স্ত্রী নিম্মি। ডালিমের শ্যালক বাপ্পি ছুটিতে এসেছে কানাডা থেকে, বিয়েতে সেও উপস্থিত। রেড ক্রস চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার পরিবারও উপস্থিত রয়েছে অভ্যাগতদের মধ্যে। বাইরের হলে পুরুষদের বসার জায়গায় ডালিমের শ্যালক বাপ্পি বসেছিল। তার ঠিক পেছনের সারিতে বসেছিল গাজীর ছেলেরা। ওরাও সবাই কম বয়সী। হঠাৎ করে গাজীর ছেলেরা পেছন থেকে ঠাট্টা করে বাপ্পির মাথার চুল টানে। বাপ্পি পেছনে তাকালে ওরা নির্বাক হয়ে বসে থাকে। এভাবে গাজীর ছেলেরা বারবার বাপ্পির চুল টানছিল। বাপ্পি রেগে তাদের জিজ্ঞেস করে, চুল টানছে কে? আমরা পরখ করে দেখছিলাম আপনার চুল আসল না পরচুলা, জবাব দিল একজন। মাথা ঘুরিয়ে নিতেই আবার চুলে টান পড়ে। এবার বাপ্পি যে ছেলেটি চুলে টান দিয়েছিল তাকে ধরে ঘর থেকে বের করে দেয়। মেজর ডালিম তখন বিয়ের তদারকি এবং অতিথিদের নিয়ে ব্যস্ত। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। সেদিন আবার বিটিভিতে সত্যজিৎ রায়ের মহানগর চলচ্চিত্র দেখানোর কথা, তাই অনেকে তাড়াতাড়ি ফিরে যাচ্ছেন ছবিটি দেখার জন্য। অল্প সময়ের মধ্যেই লেডিস ক্লাব প্রায় ফাঁকা হয়ে গেল। ঢাকার এসপি মাহবুব ছিলেন মেজর ডালিমের বিশেষ ঘনিষ্ঠ বন্ধুদের একজন। দুজনে একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছেন। এসপি মাহবুব খবর পাঠিয়েছেন অনুষ্ঠানে তার পৌঁছতে একটু দেরি হবে। এদিকে ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরা সবেমাত্র খেতে বসেছে। হঠাৎ 2টি মাইক্রোবাস এবং একটি কার এসে ঢুকল লেডিস ক্লাবে। কার থেকে নামলেন স্বয়ং গাজী গোলাম মোস্তফা, আর মাইক্রোবাস 2টি থেকে নামল 10 থেকে 12 জন অস্ত্রধারী কুত্তা। গাড়ি থেকে চিৎকার করতে করতে বেরোলেন গাজী গোলাম মোস্তফা, কোথায় মেজর ডালিম? বেশি বার বেড়েছে, তাকে আজ আমি শায়েস্তা করব। মেজর ডালিম তখন ভেতরে সবার সঙ্গে খাচ্ছিলেন। কে যেন এসে বলল গাজী এসেছে, ডালিমকে তিনি খুঁজছেন। হঠাৎ করে গাজী এসেছেন, কি ব্যাপার? ডালিম বাইরে এলেন। বারান্দায় আসতেই 6 থেকে 7 জন স্ট্যান্ডগানধারী ডালিমের বুকে পিঠে মাথায় অস্ত্র থেকে ঘিরে দাঁড়াল। ঘটনার আকস্মিকতায় ডালিম হতবাক, অপ্রস্তুত। সামনে এসে দাঁড়ালেন ভীষণভাবে ক্ষিপ্ত স্বয়ং গাজী। তার ইশারায় অস্ত্রধারীরা সবাই তখন ডালিমকে টানা হেঁচড়া করে মাইক্রোবাসের দিকে নিয়ে যাবার চেষ্টা করছে। বিয়ে উপলক্ষে নিরাপত্তার জন্য পুলিশের বন্দোবস্ত করা হয়েছে। গাড়িতে ডালিমের এসকর্ট সৈন্যরাও রয়েছে। ডালিম ঠিক বুঝতে পারছিলেন না কি করা উচিত। একটা বিয়ের অনুষ্ঠান, কন্যাদান করা হয়নি তখনও। কি কারণে যে এমন অদ্ভুত একটা পরিস্থিতি সৃষ্টি হলো সেটাই বুঝতে পারছিলেন না। হঠাৎ ডালিম দেখলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলম এবং
চুল্লুকে মারতে মারতে একটা মাইক্রোবাসে উঠালো ৩-৪ জন অস্ত্রধারী। ইতিমধ্যে বাইরে হইচই শুনে ডালিমের স্ত্রী নিম্মি এবং বিয়ের কনে তাহমিনার আম্মা বেরিয়ে এসেছেন অন্তর্মহল থেকে। কন্যার মা ছুটে এসে গাজীকে বললেন, ভাই সাহেব, কি করছেন আপনি? ওকে কেন অপদস্থ করছেন? কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? কি দোষ করেছ? গাজী তার কোনো কথারই জবাব দিলেন না। তার হুকুম তামিল হলো। ডালিমকে জোর করে ঠেলে উঠানো হলো মাইক্রোবাসে। গাড়িতে উঠে ডালিম দেখল আলম ও চুল্লু দুজনেই গুরুতর আহত। ওদের মাথা ও মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছিল। ডালিমকে গাড়িতে তুলতেই তাহমিনার আম্মা এবং ডালিমের স্ত্রী নিম্মি দুজনেই গাজীকে বললেন, ওদের সঙ্গে আমাদেরকেও নিতে হবে আপনাকে। ওদেরকে একা নিয়ে যেতে দেব না আমরা। গাজীর ইশারায় ওদেরকেও ধাক্কা দিয়ে উঠানো হলো মাইক্রোবাসে। মাইক্রোবাস দুটি ছিল সাদা রঙের এবং গায়ে ছিল রেড ক্রস চিহ্ন আঁকা। গাজীর গাড়ি চলল আগে আগে, আর ডালিমদের বহনকারী মাইক্রোবাসটি চলল তার পেছনে। এর মধ্যে ডালিমের ছোট ভাই মুক্তিযোদ্ধা কামরুল হক স্বপন বীর বিক্রম প্রথম যোগাযোগ করল রেড ক্রসের আর্মি কন্ট্রোল রুমে, পরে ক্যান্টনমেন্টের এমপি ইউনিটে। ঢাকা ব্রিগেড মেসেও খবরটা পৌঁছে দিল স্বপন। তারপর বেরিয়ে গেলেন ঢাকা শহরের মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগাযোগ করে ডালিমকে খুঁজে বের করার জন্য। আবুল খায়ের লিটু ডালিমের ছোট বোন, মহুয়ার স্বামী এবং ডালিমের বন্ধু। তিনি ছুটে গেলেন ডালিমের বন্ধু এসপি মাহবুবের বাসায় বেইলি রোডে। ডালিমকে তুলে নিয়ে যাবার কথা শুনে মাহবুব স্তম্ভিত হয়ে যান। প্রধানমন্ত্রীকে খবরটা সবচেয়ে আগে দেয়া দরকার, কোনো অঘটন ঘটে যাবার আগে। গাজীর কোনো বিশ্বাস নেই ওর দ্বারা সবকিছু সম্ভব। মাহবুব টেলিফোনের দিকে এগিয়ে যান, কিন্তু মাহবুবের রেড টেলিফোন বেজে উঠেছে। মাহবুব আস্তে উঠিয়ে নেন রিসিভার। প্রধানমন্ত্রী নিজেই কল করেছেন। তিনি এসপি মাহবুবকে তাড়াতাড়ি তার বাসায় চলে আসতে বলেন। শেখ মুজিব তখনও পুরো ঘটনা জানেন না। এসপি মাহবুব পুরো ঘটনা শেখ মুজিবের কাছে ব্যাখ্যা করলেন। এদিকে গাজীর কাফেলা তখন রমনা থানা হয়ে চলছে আগারগাঁওয়ের দিকে। ডালিম চিন্তিত হয়ে পড়লেন। গাজীর মনে কোনো দুরভিসন্ধি নেই তো? রক্ষী বাহিনীর ক্যাম্পে নিয়ে গিয়ে হত্যা করবে না তো? ওর পক্ষে সবকিছুই করা সম্ভব। কিছু একটা করা উচিত। হঠাৎ ডালিম বলে উঠলেন, গাড়ি থামাও। ড্রাইভার গাড়ি থামিয়ে দিল। গাড়িটা থেমে পড়ার সামনের জিপের গাড়িটা থেমে পড়ল। ডালিম তখন অস্ত্রধারী একজনকে লক্ষ্য করে বললেন, গাজীকে ডেকে আনতে। গাজী নেমে কাছে এলে ডালিম তাকে বললেন, গাজী সাহেব, আপনি আমাদের নিয়ে যাই চিন্তা করে থাকেন না কেন, লেডিস ক্লাব থেকে আমাদের উঠিয়ে আনতে কিন্তু সবাই আপনাকে দেখেছে। তাই কোনো কিছু করে সেটাকে বেমালুম হজম করে যাওয়া আপনার পক্ষে কিন্তু কিছুতেই সম্ভব হবে না। ডালিমের কথা শুনে কি যেন ভেবে তিনি আবার গাড়িতে উঠে গিয়ে বসলেন। গাড়ি ঘুরিয়ে গাজী এবার চললেন ধানমন্ডি 32 নম্বরে প্রধানমন্ত্রীর বাড়ির দিকে। কলাবাগান দিয়ে 32 নম্বর রোডে ঢুকে মাইক্রোবাসটাকে শেখ সাহেবের বাড়ির গেট থেকে একটু দূরে একটা গাছের ছায়ায় থামতে ইশারা করে গাজী তার গাড়ি নিয়ে সোজা গেট দিয়ে ঢুকে গেলেন প্রধানমন্ত্রীর বাড়ির ভেতরে। সেকেন্ড ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সৈনিকরা তখন শেখ সাহেবের বাড়ি পাহারা দিচ্ছে। মেজর ডালিম একবার ওদের ডাকার কথা ভাবলেন, আবার ভাবলেন এর ফলে যদি গোলাগুলি শুরু হয়ে যায় তবে ক্রস ফায়ারের বিপদের ঝুঁকি আছে। এই সমস্ত চিন্তা করতে করতেই হঠাৎ দেখলেন লিটু সাদা টয়োটা কারটা পাশ দিয়ে এগিয়ে শেখ সাহেবের বাড়ির গেটে গিয়ে থামল। লিটু চালাচ্ছিল গাড়ি। গাড়ি থেকে নামলো এসপি মাহবুব। নেমেই প্রায় দৌড়ে ভেতরে চলে গেল সে। লিটু একটু এগিয়ে গিয়ে রাস্তার পাশে গাড়ি থামিয়ে রইল, সম্ভবত মাহবুবের ফিরে আসার প্রতীক্ষায়। লিটু এবং মাহবুবকে দেখে সবাই আশ্বস্ত হলেন। মাহবুবের ভেতরে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই শেখ রেহানা, শেখ কামাল ছুটে বাইরে এসে সবাইকে ভেতরে নিয়ে যায়। আলম ও চুল্লুর রক্তক্ষরণ দেখে শেখ মুজিব ও অন্যান্য সবাই শঙ্কিত হয়ে ওঠেন। গাজীকে উদ্দেশ্য করে গর্জে উঠলেন শেখ মুজিব। বললেন, এটা কি করেছিস? চেয়ার ছেড়ে উঠে এসে নিম্মি ও ডালিমকে জড়িয়ে ধরলেন তিনি। তাহমিনার আম্মা ঠিকমতো হাঁটতে পারছিলেন না। শেখ কামাল, শেখ রেহানা ওরা সবাই ধরাধরি করে ওদের উপরে নিয়ে গেল। শেখ মুজিবুরের কামরায় তখন ডালিম, নিম্মি আর গাজী ছাড়া অন্য কেউ ছিল না। নিম্মি দুঃখে গ্লানিতে কান্নায় ভেঙে পড়লেন। শেখ মুজিব ওকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে চেষ্টা করছিলেন। ও দূরে গাজী ভেজা বেড়ালের মতো কুকড়ে দাঁড়িয়ে কাঁপছিল। হঠাৎ ফোন বেজে উঠল, রেড ফোন। শেখ সাহেব নিজে তুলে নিলেন রিসিভার। গাজীর বাসা থেকে ফোন এসেছে। বাসা থেকে খবর দিল আর্মি গাজীর বাসা রেড করে সবাইকে ধরে নিয়ে গেছে। শুধু তাই নয়, সমস্ত শহরে আর্মি চেকপোস্ট বসিয়ে প্রতিটি গাড়ি চেক করেছে।
ক্যান্টনমেন্ট থেকে কিডন্যাপিং এর খবর পাওয়ার পরপরই ইয়ং অফিসাররা যে যেখানে ছিল সবাই বেরিয়ে পড়েছে এবং খুঁজে বের করার চেষ্টা করছে মেজর ডালিম এবং তার স্ত্রী নিম্মিকে। সমস্ত শহরে হইচই পড়ে গেছে। গাজীরও কোনো খবর নেই। গাজীকে এবং তার অস্ত্রধারী সন্ত্রাসীদেরও খুঁজছে আর্মি তন্ন করে সম্ভাব্য সব জায়গায়। টেলিফোন পাওয়ার পর শেখ মুজিবের মুখটা কালো হয়ে গেল। ফোন পেয়ে তিনি সবার সামনেই আর্মি চিফ শফিউল্লাহকে হটলাইনে বললেন, ডালিম, নিম্মি, গাজী সবাই আমার এখানে আছে, তুমি জলদি চলে এসো আমার এখানে। ফোন রেখে গাজীকে উদ্দেশ্য করে শেখ মুজিব বললেন, মাফ চা নিম্মির কাছে। গাজী শেখ মুজিবের হুকুমে নিম্মির দিকে এক পা এগোতেই সিংহের মতো গর্জে উঠল নিম্মি, খবরদার, তোর মতো ইতর লোকের মাফ চাইবার কোনো অধিকার নেই, বদমাইশ। ডালিম অনেক চেষ্টা করেও সেদিন নিম্মিকে শান্ত করতে পারেননি। শেখ মুজিব নিম্মির কথা শুনে ওকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে আদর করে বলছিলেন, মা তুই শান্ত হ, হাসিনা রেহানার মতো তুইও আমার একটা মেয়ে, আমি নিশ্চয়ই এর উপযুক্ত বিচার করব। অন্যায়, ভীষণ অন্যায় করেছে গাজী, কিন্তু তুই মা শান্ত হ। বলে শেখ রেহানাকে ডেকে তিনি নিম্মিকে উপরে নিয়ে যেতে বললেন। শেখ রেহানা এসে নিম্মিকে উপরে নিয়ে গেল। ইতিমধ্যে জেনারেল শফিউল্লাহ এবং ঢাকা ব্রিগেড কমান্ডার সাফায়েত জামিল এসে পৌঁছেছেন। শেখ মুজিব তাদের সবকিছু খুলে বলে জেনারেল শফিউল্লাহকে অনুরোধ করলেন গাজীর পরিবারের সদস্যদের ছেড়ে দেবার বন্দোবস্ত করতে। জেনারেল শফিউল্লাহ রেসকোর্স কন্ট্রোল রুমে অপারেশন কমান্ডার মেজর মোমেনের সঙ্গে কথা বলার জন্য টেলিফোন তুলে নিলেন। হ্যালো মোমেন, আমি শফিউল্লাহ বলছি, প্রাইম মিনিস্টার বাসা থেকে বলছি। ডালিম, নিম্মি, গাজী ওরা সবাই এখানে আছে। প্রাইম মিনিস্টার এখানে উপস্থিত আছেন। সব ঠিক হয়ে যাবে। তোমার সৈনিকদের ফিরিয়ে নাও এবং গাজী সাহেবের পরিবারের সদস্যদের ছেড়ে দাও। মেজর মোমেন অপর প্রান্ত থেকে জেনারেল শফিউল্লাহকে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন কিডন্যাপ করে নিয়ে যাওয়া অফিসার এবং তার স্ত্রীকে না দেখা পর্যন্ত এবং গাজী ও তার 17 জন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীকে তার হাতে সমর্থন না করা পর্যন্ত তার পক্ষে গাজীর পরিবারের কাউকেই ছাড়া সম্ভব নয়। শফিউল্লাহ তাকে অনেক বোঝাবার চেষ্টা করলেন, কিন্তু মেজর মোমেন তার অবস্থানে অটল। অবশেষে শফিউল্লাহর ইচ্ছার বিরুদ্ধে অনেকটা বাধ্য হয়েই প্রধানমন্ত্রীকে অপারেশন কমান্ডারের শর্তগুলো জানালেন। শেখ মুজিব তখন ডালিমকে অনুরোধ করলেন মেজর মোমিনের সঙ্গে কথা বলতে। ডালিম অগত্যা টেলিফোন হাতে নিয়ে বললেন, হ্যালো স্যার, আমি মেজর ডালিম বলছি। সবকিছু নিয়ন্ত্রণে। প্রধানমন্ত্রী কথা দিয়েছেন তিনি ন্যায় বিচার করবেন। মেজর মোমেন ডালিমের কথাতেও নরম হলেন না, বরং তিনি বললেন, অস্ত্রধারী সন্ত্রাসীদের কোনোভাবেই ছেড়ে দেয়া সামরিক বাহিনীর পক্ষে সম্ভব নয়। ডালিম অনুরোধ জানিয়েছিলেন মেজর মোমেন যেন নিজে এসে এই পরিস্থিতি দেখে যান। মেজর মোমেন নিজে না এসে ক্যাপ্টেন ফিরোজকে পাঠান 32 নম্বরে অবস্থান দেখার জন্য। অল্পক্ষণের মধ্যে ক্যাপ্টেন ফিরোজ এসে পড়লেন। ফিরোজ ডালিমের বাল্যবন্ধু। এসে ডালিমকে জড়িয়ে ধরলেন। ক্যাপ্টেন ফিরোজকে উদ্দেশ্য করে সবার সামনে ডালিম বলছিলেন, দেশের প্রধানমন্ত্রী যখন বিচারের ওয়াদা করেছেন, সেই ক্ষেত্রে গাজীর পরিবারের সদস্যদের আর আটকে রাখার প্রয়োজন কি? মেজর মোমেনকে বুঝিয়ে তাদের ছেড়ে দেবার বন্দোবস্ত করিস। বাইরে বেরিয়ে মেজর ডালিম দেখলেন 32 নম্বর রাস্তায় গাড়ির ভেতরে তিল ধারণের ঠাঁই নেই। পুলিশ অবস্থা সামাল দিতে হিমশিম খাচ্ছে। বন্ধুবান্ধবরা যারা জানতে পেরেছে কিডন্যাপিংয়ের ব্যাপারটা, তাদের অনেকে এসে জড়ো হয়েছে স্বতঃস্ফূর্তভাবে। ডালিমদের দেখে সবাই ঘিরে ধরল। সবাই জানতে চায় কি প্রতিকার করবে প্রধানমন্ত্রী এই জঘন্য অপরাধের। সংক্ষেপে যতটুকু বলার ততটুকু বলে ডালিম ফিরে এলেন লেডিস ক্লাবে। এসপি মাহবুবও এলেন সঙ্গে। সুবিচারের আশ্বাস দিলেও তা ভঙ্গ করে শেখ মুজিব সেনা শৃঙ্খলা ভঙ্গের দায়ে মেজর ডালিম ও মেজর নূর সহ 8 জন বীর মুক্তিযোদ্ধা অফিসারকে চাকরি থেকে বরখাস্ত করলেন। ঢাকা ক্যান্টনমেন্টে জুনিয়র অফিসারদের মধ্যে তৈরি হলো দারুণ উত্তেজনা। সেনা প্রধান জেনারেল শফিউল্লাহ এই 2 তরুণ অফিসারকে বরখাস্ত না করার জন্য জোর সুপারিশ করলেও শেখ মুজিব তা প্রত্যাহার করতে অস্বীকার করেন। ঘটনাটি ক্ষুদ্র হলেও এর প্রতিক্রিয়া ছিল সুদূর প্রসারী। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন পিনাকি ভট্টাচার্যের লেখা স্বাধীনতা উত্তর বাংলাদেশের 11তম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশায় আজকে এখানে বিদায় নিচ্ছি।